হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ক্লাস 12-এর আমার ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়ামের স্পেশাল স্টুডেন্ট তাদের জন্য আজকে আমাদের একটা ক্লাস। আমরা খাদ্য উৎপাদনের উন্নতি সাধন এই চ্যাপ্টারটাকে নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে দেখো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করবো, যেটা তোমার ক্লাস 12-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বি কিপিং বা মৌমাছি পালন বলতে আমরা কি বুঝি। দেখো, মৌমাছি তোমরা যারা গ্রামের স্টুডেন্ট আমরা তারা সবাই মৌমাছিকে দেখেওছ, কিন্তু মৌমাছির একটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ওর গুরুত্ব আছে। সেটাও আমরা জানি কি কি সেইগুলো, মধু বা মোম সেটা তো গুরুত্বপূর্ণই, কিন্তু মৌমাছি পালন কি ব্যাপারটা সেটা আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করি। চলো দেখো, এই যে মৌমাছি পালন সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় আমাদের অবলম্বন করতে তো হবেই। অর্থনৈতিকভাবে আমরা লাভজনক কিছু উপায় মৌমাছির পালন করব, মানে যার মাধ্যমে আমরা মধু এবং মোমকে সংগ্রহ করতে পারবো, কিন্তু সেটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায়, যাতে মধুর মধ্যে তার সমস্ত গুণাগুণ বর্তমান থাকে, সেটা নিরাপদ হয় আমাদের স্বাস্থ্যের জন্য, সেগুলোকে আমাদের কিন্তু দেখতে হবে। অর্থাৎ বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। বিভিন্ন প্রজাতির মৌমাছি থাকে, বিভিন্ন প্রজাতির মৌমাছি যেমন এপিস ডরসা, এপিস ফ্লোরিয়া অ্যান্ড এপিস ইন্ডিকা। এদের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এপিস ইন্ডিকা। এটাকে আমরা ভারতীয় মৌমাছি বলি। দেখো, এখন এই মৌমাছিকে পালন করা হয় সেটা হচ্ছে কৃত্রিম উপায়, আর আমরা এই ভারতীয় মৌমাছি এপিস ইন্ডিকাকে গৃহপালিত করতে পারি। অন্য মৌমাছিগুলোকে গৃহপালিত করতে পারি না এখনো পর্যন্ত, কারণ ওদের নেচারটা একটু অন্য টাইপের। এবার দেখো, আমরা তোমাকে ডিসকাস করতে চলেছি বিভিন্ন জাতের মৌমাছি। বিভিন্ন জাতের মৌমাছি যখন বলতেই হয় তখন আমরা 3 প্রকারের মৌমাছির কথা বলি। কি কি সেই 3 প্রকারের মৌমাছি? এটা আমরা ছোটবেলা থেকেই পড়ি, যেটা হচ্ছে পুরুষ, শ্রমিক আর রানী মৌমাছি। দেখো, পুরুষ আর শ্রমিক আর রানী মৌমাছি এটাই আলটিমেটলি একটা মৌচাকে এরা 3 জনেই থাকে, কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা তোমার সাথে চলো এবার একটু ডিসকাস করি। এদের মধ্যে পুরুষ বা ড্রোন, অর্থাৎ আমরা ড্রোন যাকে বলি সে কিন্তু আলটিমেটলি কারা, তারা কিন্তু পুরুষরাই, তাদেরকে আমরা ড্রোন বলছি। দেখো, এবার এই পুরুষ বা ড্রোন যদি তুমি বলো, এদেরকে তুমি কি করে এরা তৈরি হয়? অনিষিক্ত ডিম্বাণু থেকে অপুংজনী প্রক্রিয়ায় এই পুরুষ বা ড্রোন মৌমাছি তৈরি হয়। যেহেতু অপুংজনী প্রক্রিয়ায় বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয়, সেই জন্য এরা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এরা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ এদের কোষের মধ্যে হ্যাপ্লয়েড নাম্বার বা এন নাম্বারের ক্রোমোজোম বর্তমান থাকে। এবার এরা মৌচাকে কত থাকে, কত পরিমাণে থাকে? একটা মৌচাকের মধ্যে তুমি যদি দেখো 200 থেকে 30টি 200 থেকে 300টি বা 200 to 300 পুরুষ মৌমাছি বা ড্রোন উপস্থিত থাকে। এই হচ্ছে আমাদের পুরুষ মৌমাছি বা ড্রোন মৌমাছি সম্বন্ধে তোমাকে বললাম। এবার আমি তোমাকে বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের শ্রমিক মৌমাছি সম্বন্ধে। এই যে শ্রমিক মৌমাছি বলতে পারো সব থেকে কর্মঠ, যে সব কাজ করে, খুব অ্যাক্টিভ, এরা হচ্ছে কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ এদের মধ্যে 2 এর নাম্বার অফ ক্রোমোসোম আছে, কিন্তু এরা বন্ধা স্ত্রী, অর্থাৎ এরা জননে লিপ্ত হতে পারে না। তাহলে কি কাজ করে? একটা পুরো মৌচাককে তাদের সঠিক গঠন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, মকরন্দ যেটা সংগ্রহ করা, সব কাজই কিন্তু করতে হয় শ্রমিক মৌমাছিকে। এরা সব থেকে ক্ষুদ্রাকৃতি, কিন্তু একটা মৌচাকে এরা সব থেকে বেশি নাম্বারে থাকে। এবার আসবো আমি রানী মৌমাছি সম্বন্ধে। দেখো, রানী মৌমাছি সেটাও ডিপ্লয়েড, অর্থাৎ 2 এর নাম্বার অফ ক্রোমোসোম আছে। এরা প্রজননে সক্ষম, অর্থাৎ এরা রিপ্রোডাকশন করা এদের একটা মূল কাজ, কিন্তু একটা মৌচাকের মধ্যে একটি মাত্রই রানী মৌমাছি থাকে, এটা আমাদের মনে রাখতে হবে।
বোঝা গেছে ব্যাপারটা? এবার আর একটা জিনিস দেখো, আমরা তোমাকে এবার একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস পড়াবো, সেটা হচ্ছে মৌমাছির জীবন চক্র। মৌমাছির জীবন চক্র যখন পড়াতে হয় তখন তোমাকে বলতে হয় রানী মৌমাছি থেকে আমরা শুরু করি। রানী মৌমাছি ডিম তৈরি করে, তার কাজই হচ্ছে ডিম তৈরি করা। সে সঙ্গমে লিপ্ত হয় এবং প্রতিদিনই ডিম তৈরি করে। এবার এই ডিমগুলো নিষিক্ত হচ্ছে না অনিষিক্ত হচ্ছে? কিছু ডিম অনিষিক্ত মানে হচ্ছে, মানে তারা ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করছে না, আর কিছু ডিম নিষিক্ত হচ্ছে মানে ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করছে। এই অনিষিক্ত ডিম থেকে এই অপুংজনী প্রক্রিয়ায় ড্রোন তৈরি হচ্ছে। আর তোমার যে ডিমগুলো নিষিক্ত হচ্ছে অর্থাৎ ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করছে, সেখান থেকে লার্ভা তৈরি হচ্ছে। এবার লার্ভা থেকে মৌমাছি তৈরি হলো, কিন্তু এই মৌমাছিটা কে কি খায়? সেটা হচ্ছে রাজকীয় জেলি খায়। এবার এই রাজকীয় জেলি 2 থেকে 3 দিন ভক্ষণ করে শুধুমাত্র শ্রমিক মৌমাছিরা। 2 থেকে 3 দিন তাদেরকে আর দেওয়া হয় না, তারা পায়ও না। কিন্তু আমাদের রানী মৌমাছি, যেহেতু বুঝতেই পারছো আমরা রানী বলছি, কুইন, সেজন্য সম্পূর্ণ জীবন ধরে এরা রাজকীয় জেলি ভক্ষণ করে। এটা একটা স্পেশাল টাইপ অফ মকরন্দর পার্ট বলতে পারো। রানীকে তো খাওয়াতেই হবে, কারণ তাকে ছাড়া একটা মৌচাকের গঠন চলবেই না, কাউকে ছাড়াই চলবে না, তিনজনেরই তো একটা গুরুত্ব আছে। তাহলে এই হচ্ছে মৌমাছির জীবন চক্র। ক্লিয়ার করে এই ব্যাপারটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে। এবার আসো আমি তোমাকে পরের জিনিসটাকে বোঝাই। এই মৌমাছিগুলো কত দিন বাঁচে? তাহলে তো আমরা 3 প্রকারের মৌমাছি দেখলাম, রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি। রানী মৌমাছি যেটা থেকে 2 থেকে 5 বছর পর্যন্ত বাঁচে, দেখো সংখ্যায় তারা একটাই থাকে। আর শ্রমিক মৌমাছিরা তারা 1 থেকে 4 মাস পর্যন্ত বাঁচে। আর পুরুষ মৌমাছিরা এরা 40 থেকে 50 দিন বাঁচে, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার মৌমাছিরা কোথায় থাকে? মৌমাছিরা থাকে মৌচাকে, কিন্তু এটা তো আমরা সবাই জানি, কিন্তু মৌচাকের গঠন যদি বলো, মৌচাক তোমরা গ্রামের স্টুডেন্টরা তো কিন্তু সবাই দেখেছো, ওর মধ্যে অনেক কুঠুরি আছে, ছোট 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 কুঠুরিগুলো দেখতেও খুব সুন্দর। এবার এই কুঠুরিগুলো না বিভিন্ন প্রকারের কুঠুরি হয়। কিছু হয় সঞ্চয়ী কুঠুরি, যেখানে মকরন্দ সঞ্চিত করে রাখা হয়। কিছু কুঠুরি যেখানে পালন কুঠুরি, যেখানে অপরিণত মৌমাছিগুলোকে পালন করা হয়। রানী মৌমাছিকে পালন করবার জন্য কিন্তু একটা স্পেশাল টাইপ অফ লম্বা ধরনের কুঠুরি তুমি দেখতে পাবে মৌচাকের মধ্যে। এই হচ্ছে 3 প্রকারের কুঠুরি যেটা মৌচাকের মধ্যে আছে। কিন্তু মৌচাক তো জানলাম, কিন্তু মৌমাছি পালন করাটাই তো আমাদের আজকের শিক্ষার মেন ব্যাপার, তাই না? কারণ মৌমাছিকে পালন করলে আমরা অর্থনৈতিকভাবে মধু বা মোম পেতে পারবো। তাহলে মৌমাছিকে আমরা কিভাবে প্রতিপালন করব? তাহলে চলো এই মৌমাছিকে পালন করবার আমরা টেকনিক দেখি। মৌমাছিকে পালন করবার জন্য টেকনিক বলতে আমরা 2 প্রকারের টেকনিকের কথা বলি। একটা প্রাকৃতিক, একটা দেশীয় প্রাচীন পদ্ধতি। কি হতো, আমরা যখন মামার বাড়ি যেতাম বা দেশের বাড়িতে যেতাম মেদিনীপুরে, তখন আমরা দেখতাম কি গাছের কিছু ডালে না এরকম মৌচাক দেখতে পেতাম আমরা। বা মামার বাড়ি আমাদের হাওড়া জেলার উদয়নারায়ণপুরে, সেখানেও যখন ঘুরতে যেতাম না, ওখানে তো আমার খুব ফেভারিট জায়গা। গ্রাম মানে তোমার এতদিনে হয়তো আমার কথা শুনে তুমি বুঝে গেছো, গ্রাম আমার একটু ফেভারিট, একটু জানি না কেন। ওখানে যখন যেতাম তখন মনে করো সেই মাটির বাড়ি ছিল, ওখানে মাটির বাড়িতে সে কাঠের একটা অংশ থাকে না, সেখানেও মৌচাক তৈরি হতো, আমার এখনো মনে আছে। মানে ওখান থেকে মধু সংগ্রহ করা হতো। সেটা হচ্ছে একটা প্রাকৃতিক বা দেশীয় প্রাচীন পদ্ধতি। কিন্তু এই প্রাচীন পদ্ধতির অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা তো বাবা ডিসঅ্যাডভান্টেজ, মানে মৌমাছির কামড় খেতে হয় খুব বেশি সাধারণভাবে। কিন্তু সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে মধু সংগ্রহের সময় এই যে মৌচাকটা নষ্ট হয়ে যায়।
আমরা বারবার ওখান থেকে মধু কিন্তু পাবো না সাধারণত। আর এতে না অনেক মৌমাছিও মারা যায় মধু সংগ্রহের সময়, এটাও ঠিক নয়। সেই জন্য আজকের যুগে যদি ব্যবসায়িকভাবে তোমাকে মধু পেতে হয়, তাহলে সেটা আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করেই মৌমাছি প্রতিপালন করতে হবে। কিন্তু এখানে তো আমরা সব ধরনের মৌমাছিকে পালন করতে পারবো না। আমরা পারবো এপিস ইন্ডিকা, যেটা আমাদের ভারতীয় মৌমাছি, তাকেই আমরা এই পদ্ধতিতে আমরা চাষ করতে পারবো। কিন্তু কিভাবে করব? একটা কৃত্রিম বক্সের মধ্যে। এই কৃত্রিম বক্সটা যেটা তোমাকে আমি বলছি, দেখো এই কৃত্রিম বক্সটা দু প্রকারের হতে পারে। বিজ্ঞানীর নাম অনুসারে আমরা এই ধরনের নামটা দিয়েছি, একটা হচ্ছে নিউটন বক্স আর একটা হচ্ছে তোমার ল্যাংস্ট্রথ বক্স। মানে বক্সের মধ্যে ছোট ছোট কুঠুরি তৈরি করা হয়, সেখানে মৌমাছিকে প্রতিপালন করা হয়। কিন্তু এই কৃত্রিম পদ্ধতির অনেক অ্যাডভান্টেজ আছে, সুবিধা আছে। কি সেটা? এখান থেকে আমরা বছরে 5 থেকে 6 বার মধু সংগ্রহ করতে পারবো। মৌচাক বিনষ্ট হয় না, মানে মৌচাক নষ্ট হয়ে যায় না মধু সংগ্রহ করার সময়। আর মৌমাছিও কিন্তু খুব কম সংখ্যক মারা যায় এই পদ্ধতি অবলম্বন করলে। কিন্তু আমরা যে মধুর কথা বলছি, সেই মধুর এতটা ইম্পর্টেন্ট কেন? মধুর কি কি উপাদান আছে মধুর মধ্যে, চলো আমি তোমাকে এবার সেটা একটা ডিসকাস করাই। মধুর মধ্যে জল আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, কিছু খনিজ পদার্থ, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এই ধরনের সাবস্টেন্স দিয়ে মধু তৈরি। সেই কারণের জন্য মধুর কিন্তু যথেষ্ট ব্যবহার বা গুরুত্ব আছে। এইটা আমাদের এখনকার ক্লাস 12-এর সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে মধুর ব্যবহার। মধুর ব্যবহার বললে তোমাকে 3টে পয়েন্টে জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে: খাদ্য গুণজনিত ব্যবহার, ভেষজ গুণজনিত ব্যবহার এবং অন্যান্য ব্যবহার। শুধুমাত্র এটুকুনে লিখে দিলে চলবে না, কিন্তু তোমাকে এইগুলো সম্বন্ধে ব্যাখ্যা করতে হবে। খাদ্যজনিত ব্যবহার, মধুর মধ্যে ভিটামিনস আছে, মিনারেলস আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, যেখান থেকে সেই জন্য বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ, সুস্থ হোক অসুস্থ হোক, সে মধু পান করতে পারে। সেজন্য মধুর খাদ্যগুণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট উপকারী একটা খাদ্য হচ্ছে মধু। আমি তো প্রত্যেকদিন খাই, এই কারণে আমার খুব ফেভারিট মধু। এছাড়া ভেষজ গুণজনিত ব্যবহার, এই যে তোমার সর্দি কাশি হয় যাদের, তাদেরও প্রত্যেকদিন মধু খাওয়া উচিত। মধুর মধ্যে এমন প্রপার্টি আছে যেটা তোমার রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সহায়তা করে। এটা ছাড়া মধুর কিছু অন্যান্য ব্যবহার আছে, যেমন মধুকে আমাদের পুজোতে আমরা কাজে লাগাই। পুজোতে মধু ছাড়া পুজো অসম্ভব বলতে পারি, সেটা একটা গুরুত্বপূর্ণ। এছাড়া মধু থেকে আরো অনেক কিছু জিনিস তৈরিও হয়। এই হচ্ছে মধুর অন্যান্য কিছু ব্যবহার। তাহলে এইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো, এই হচ্ছে আমাদের মৌমাছি পালন, এখানেই শেষ হচ্ছে। কিন্তু এবার তোমাকে কয়েকটা আমি হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিই। হোমওয়ার্কের প্রথম কোশ্চেন, মৌমাছি পালন বলতে কি বোঝো? তারপরের কোশ্চেন, বিভিন্ন প্রজাতির মৌমাছির নাম লেখো। তারপরের কোশ্চেন, বিভিন্ন জাতের মৌমাছি সম্বন্ধে যাহা জানো লেখো। তারপরের কোশ্চেন, মৌমাছির জীবন চক্র ব্যাখ্যা করো। তারপর লেখো, রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি এবং পুরুষ মৌমাছির জীবনকাল কত। তারপরের কোশ্চেন, মৌচাকের গঠন বর্ণনা করো। তারপর লেখো, প্রাকৃতিক পদ্ধতিতে মৌমাছির প্রতিপালন পদ্ধতিটি ব্যাখ্যা করো এবং এর অসুবিধাগুলো লেখো। তারপরের কোশ্চেন, আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি পালনের সম্বন্ধে টিকা লেখো। তার মধ্যে কিন্তু সুবিধাগুলো তোমাকে লিখতেই হবে এবং কোন মৌমাছি প্রতিপালন করা হয় সেটাও লিখতে হবে। নেক্সট কোশ্চেন, যেটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো, মধুর উপাদানগুলো কি কি। এবং লাস্ট অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস 12-এর বোর্ড এক্সামের জন্য, সেটা হচ্ছে মধুর ব্যবহারগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা।
তাহলে এই হচ্ছে তোমার আজকের ক্লাস। এর সঙ্গে সঙ্গে তোমরা একটু একটু করে রিভিশনটাও কিন্তু করতে থাকো, কারণ আমাদের পরীক্ষা যেহেতু এই বছর অনেকটা দেরিতে, তোমাদের হাতে অনেক সুযোগ আছে এন্ট্রান্সের জন্য পড়াশোনা করা। ক্লাস 12 স্টুডেন্টদের জন্য আমরা এন্ট্রান্স লেভেলের কেমিস্ট্রি ক্লাসও শুরু করে দিয়েছি। বায়োলজির তো জুম অ্যাপসে ক্লাস হয়, তাই তো? কেমিস্ট্রির জন্য যে চ্যানেলটা আছে আসান কেমিস্ট্রি পায়েল ম্যাম বলে, সেখানে কেমিস্ট্রির মেডিকেল ক্লাসও আছে ওখানে, এবং যেইর জন্য ক্লাস হচ্ছে ওখানে। তোমরা আগে মেডিকেলে চান্স পাও, তোমাদের যদি তোমরা অর্থনৈতিক থেকে একটু দুর্বল হও, তোমাদের পাশে আমরা সেখানেও থাকবো। তুমি আগে ডাক্তার হবে, আগে ইঞ্জিনিয়ার হবে, নিজে পয়সা ইনকাম করে তুমি তারপর ফিস দেবে, এরকম সুযোগ আছে। অনলি 50 রুপিস রেজিস্ট্রেশন দেবে, এক গ্রুপ 1 টাকা করে ফিস দেবে কেমিক্যাল ক্লাসে, কেমিস্ট্রি ক্লাসে, সেটাও সম্ভব। সেজন্য এই অপরচুনিটিগুলো কিন্তু হারাবে না। তুমি বাড়িতে বসে তুমি একটা মেডিকেলের জন্য প্রিপারেশন করারও সুযোগ পাচ্ছ আমার জুম অ্যাপসের থ্রু দিয়ে, যেটা আগে কখনো পসিবল ছিল না আমার গ্রামের স্টুডেন্টদের জন্য। সঠিক উপায় মেডিকেলের প্রিপারেশন, কারণ আমরা পড়াই, তারপরে উইকে মক টেস্ট, বুঝতেই পারছো, অ্যাসাইনমেন্ট দেওয়া, এটা কিন্তু সম্ভব ছিল না। আজকে সেটা আমরা সম্ভব করে দেখিয়েছি তোমাদের সাহায্য নেই। তাহলে মেডিকেলের জন্য বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে থাকো, তার সঙ্গে সঙ্গে বোর্ডের জন্য এগোতে থাকো একটু একটু করে। আর পুরনো এক একটা চ্যাপ্টার করে প্রত্যেক উইকে রিভিশন কিন্তু করতেই হবে তোমাকে। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এতখানি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো শেখো অ্যান্ড সাবধানে।